মুহূর্তেই দরজার ওপাশ থেকে ভেসে এলো নিবিড় কণ্ঠ। হ্যাঁ? আশা চমকে উঠল, সাথে মেয়েটুও। এদিকে থেকে দরজায় টোকা দিল, ডাকলো পর্যন্ত, কিন্তু তার কথা কোনো সাড়া দেয়নি। মেয়েটি অবাক হলো, আশার দিকে তাকিয়ে একটা ডাক দিচ্ছে, তাও সম্পূর্ণ ডাক দেয়নি। মাঝপথেই কেমন ধীরে স্থিরভাবে উত্তর করলো, হুম। আশা মনে মনে সেই খুশি হয়েছে, তার আশিক ভাই তার ডাকে সাড়া দিয়েছে। আবারও বলল, আপনাকে নিশ্চয়ই ডাকছে। আসছে। ওই মেয়েটা আর আয়শা চলে গেল। আশিক ঘরের ভিতরে ছিল, সব ফ্রেশ হয়ে এসে খাটের উপর বসেছে। তাতেই একটা মেয়ের ডাক শুনে বিরক্তিতে কপাল কুঁচকে এলো। দরজা খুলেও দিল না, চুপ করেই আছে। ভেবেছে মেয়েটা একা একা ডেকে না পেয়ে চলে যাবে, কিন্তু সে তখন থেকে কাকের মতো কা কা করে যাচ্ছে। হঠাৎ তার উষ্ঠপতির কণ্ঠ পেয়ে মুচকি হেসে সাহসে উত্তর দিলেন, সে তো চলে যান বনে জঙ্গলে, ঘরে বাইরে, তার অস্তিত্ব জুড়ে কেবল তার উষ্ঠপতির বসবাস থাকে। সেখানে সবুজ ঘাসের উপর কখনো কারো পায়ের ছাপ না পড়ুক, হৃদয় জুড়ে এই একটা মানুষ থাকুক। মুচকি হাসি দিয়ে চুলগুলো সুন্দর করে সেট করে দরজা খুলে বেরিয়ে পড়ল। আয়শা ওয়াশরুমে না গিয়ে মেয়েটির সাথে নিচে এসেছে। ওয়াশরুম তো কেবল বাহানা ছিল। সবাই বসে আছে, দুই পরিবার সকল ব্যক্তি উপস্থিত হয়েছেন। বাড়ির কর্তা ইয়াদ আলী সর্দার, তিনি এক এক সবাইকে পরিচয় দিলেন। তার দুই ছেলে দুই বউ, বড় ছেলে রাজন আর আকলিমার মেয়ে সেনা আর ছেলে অঙ্কুর, ছোট ছেলের আজমল আর নিরুপমার ছেলে নিহাত আর মেয়ে আঁখি। ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে চলে এই সংসার। অঙ্কুর এই পরিবারের বড় ছেলে, আর ছোট সদস্য হলো স্নেহা। ছোট বলেও ছোট নয়, এইবার দশম শ্রেণী দিয়ে উঠেছে। আর আশিকে ডাকতে গেছিল সেই মেয়ে হলো আঁখি। দেখতে সুন্দর আছে, এইবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। এরপর আসলাম সর্দারও পরিচয় করিয়ে দিলেন তার স্ত্রী সন্তানদের সাথে। পরিচয় পর্ব শেষ করে বিশাল ডাইনিং টেবিলে বসে একসাথে সবাই ভোজন করলো। খেতে খেতে আয়শা শুধু আশিকে দিকে তাকিয়ে দেখছে, আর আশিকের নজর অন্যদিকে। অঙ্কুর আয়শাকে দেখছে মুগ্ধ হয়ে, আর আশিকের নজর সেদিকেই। চুপচাপ নিজেকে কন্ট্রোল করে খেয়ে নিল। সন্ধ্যা লেগে গেছে। গ্রামে খোলা আকাশে তারাগুলো জ্বলজ্বল করছে মনে হয়। পুরো আকাশ দেখা যাচ্ছে, নেই কোনো উঁচু নিচু বিল্ডিং যা দেখার জন্য বাধা হয়ে দাঁড়াবে। গ্রামের রাতের ছাদে বসে খোলা আকাশের দিকে তাকালে মনে হয় পৃথিবী যেন তার সব ব্যস্ততায় গুটিয়ে এক নিঃশ্বাস শান্তি ছড়িয়ে দিয়েছে। চাঁদ নরম আলোয় ছাদ ভরে দেয়। বাড়ির পাশ বেয়ে গাছ তার ডালপালা ছাদ ছুঁয়েছে। চাঁদের আলো আলোকিত হয়ে চারদিকের এক অতুলনীয় পরিবেশ যেন সবাইকে মুগ্ধ করেছে। প্রকৃতি যদি বোতলে বন্দি করে রাখা যেত, তাহলে হয়তো এক প্রকার শীতল শান্তির পরিবেশ পাওয়া যেত। দুঃখ বলতে কিছু থাকতো না। কিন্তু জীবনে যদি দুঃখ কষ্ট অভিমান না থাকে, তাহলে সেটা জীবন নয়। জীবনে পরিসীমা দুঃখ কষ্ট হাসি খুশি নিয়েই তার চক্র অনবরত আবির্ভূত হতে থাকে। সব কাজের মিলে ছাদে মাদুর বিছিয়ে বসেছে। যেহেতু সবাই নতুন নতুন পরিচিত, তাই একটু গল্প করলে আরও চেনাশোনা ভালো হবে। গোল হয়ে বসেছে আয়শা ও তার বান্ধবী, একসাথে পাশে বসেছে সেনা ও আঁখি। মেয়েদের ঠিক সামনের দিকে বসেছে ছেলেরা। পূর্ণিমার চাঁদের মতো এক থালা চাঁদ আকাশে বিদ্যমান। চাঁদের দিকে তাকালে মনে হবে যেন হাত দিলেই ছোঁয়া যাবে। এই জন্য কথায় আছে, খোদার রাজ্যে পৃথিবী গর্ধময় পূর্ণিমার চাঁদ দেখে ঝলসানো রুটি। চারদিকে চাঁদের আলো আলোকিত হয়ে আছে। ছাদেই সবাই খোশগল্পে মেতে উঠেছে। আর আশিক দূরে ছাদের এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রেয়সীকে দেখছে। চাঁদের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, তুমি এই অন্ধকার রাতকে আলোময় করছো, কিন্তু আমার পুরো অন্ধকার জীবনের একমাত্র আলোময় শিখা হলো আমার ভালোবাসা। তুমি তো কিছুক্ষণের অতিথি মাত্র। সূর্য উঠতে তুমি গৃহীন হয়ে যাবে, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার চাঁদ আমার বুকেই থাকবে। আশা সামনে আঁখির দিকে তাকিয়ে দেখে সবাই গল্প করছে, আর আঁখি অন্যদিকে তাকিয়ে আছে। চোখ দুটো সেই দিকেই ঘোরাতেই আসা রাগ হলো। মেয়েটা আশিকের দিকে হাঁ করে তাকিয়ে আছে, চোখ দিয়ে গিলে খাবে। মন চায় চোখ দুটো তুলে লুডো খেলতে। অষ্টদশের মনে এক জেলাসি জন্ম নিল।
আঁখি কি আর সহ্য হচ্ছে না। হবে কেমন? তার ভালোবাসা আশিকের দিকে তাকিয়ে আছে, মন তার কিছুতেই মানছে না। ভিতর ভিতর অগ্নির মতো জ্বলে যাচ্ছে। কেন যে গ্রামে আসতে চেয়েছে তার ঠিক নেই। নিজের কপাল নিজেই চাপড়াতে ইচ্ছে করছে আয়েশার। আশিকের উপরও রাগ হচ্ছে। কেন একা একা দূরে দাঁড়িয়ে থাকতে হবে? কাছে থাকলে তো সুযোগ পেত না। গ্রামে বর্ণনা দিচ্ছে নিহান, সকাল সকাল সবাইকে ঘুরতে নিয়ে যাবে। কথায় ফাঁকে ফাঁকে নিহান সামনে বসে থাকা চুমকির দিকে তাকাচ্ছে বারবার। চোখ জোড়া আটকাতে আছে চুমকির পানির চেয়ে। চাঁদের আলো চুমকির মুখের উপর পড়ছে, এটি দেখতে আরও মায়াবী লাগছে। চোখ ফিরাতে পারছি না। এতটা লাবণ্যময় লাগছে যে বলার ভাষা হারিয়ে ফেলছে। গল্পের ঠেলা চুমকি লক্ষ্য না করলেও তীক্ষ্ণ দৃষ্টিতে পাশে থাকা নিহানকে পরখ করে নিল অর্ণব। আচানক রাগ উঠল, চকু দিয়ে জ্বালিয়ে দেবে নিহানকে এমন অবস্থা। না পেরে নিহানের ঘাড়ে রাখলো নিজের হাত। সাথে সাথে নিহান ঘুরে তাকালো অর্ণবের দিকে। শান্ত গলায় বলে উঠল, অর্ণব, কী ব্যাপার ভাই? চকু দেখি ওই জায়গায় চলে যায়। নিয়মিত সবুজ জিনিস দেখো, তাহলে চোখে ঠিকঠাক জিনিস দেখতে পারবে। অন্যদিকে তাকাতাকির কি দরকার, তাই না? আমার এখানে কয়দিনের অতিথি মাত্র, এসেছি, ঘুরবো, ফিরবেও, চলে যাব, তাই অন্য কিছু মনে এনো না। অর্ণবের এমন কথায় আগামাথা কিছুই বুঝল না নিহান। তবে এইটুকু বুঝতে পেরেছে চুমকির দিকে তাকিয়ে আছে বলে এই কথা শোনালো। এখানে আসার পর বার কয়েক নুপুরের সাথে কথা বলার চেষ্টা করেছে আদর, কিন্তু পারিনি বলতে সেই সুযোগ দেয়নি নুপুর। তার মনে বিশাল ক্ষত সৃষ্টি করে আবার কথা বলা হবে? নুপুর নিজে থেকে আর কোনো কথা শুনতে চায় না আদরের। অনেক হয়েছে। যে যার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো। এ তো রাত জাগলে আবার সকাল সকাল ঘুরতে যেতে পারবে না। চুমকিরা ঘুমিয়ে পড়ল। আয়েশা চুপি চুপি উঠে দরজা খুলে বেরিয়ে পড়ে আশিকের ঘরের উদ্দেশ্যে। আশিক কোন রুমে থাকে সেটা আয়েশা জানে। দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল। ঘরের ভেতরে প্রবেশ করার পূর্বে পেছনে ঘুরে আরও একবার দেখে নিল কেউ দেখছে নাকি। তারপর পা টিপে টিপে আশিকের ঘরে ঢুকে পড়ল। আশিক এমনি বালিশে হেলান দিয়ে শুয়ে ফোন টিপছিল। ঘরে আয়েশার এমন লুকোচুরি দেখে চোখ দুটো বুজে নিল। আয়েশা আস্তে আস্তে আশিকের সামনে দাঁড়ালো। পরিপাটি চুলগুলোর মাঝে আপনা আপনি আয়েশার হাতটা চলে গেল। এত সুন্দর আর সিল্কি চুল মেয়েদেরও হয় না। অবাক হলো, চুলগুলো হালকা ঝাঁকালো মনের স্বাদ মেটাতে। আয়েশার সাথে চুলগুলো যেন মিতালি হয়েছে, যেদিকে নাড়া দিচ্ছে সেদিকেই নড়ছে। নরম চুল। মেয়েরা দুনিয়ায় মাখে চুল সিল্কি করার জন্য, সেখানে আশিক ছেলে হয়ে এত সুন্দর চুল। আশিকের চুলের উপর আয়েশারও একটু হিংসে হলো। নিজের চুলের দিকে তাকিয়ে আফসোস হলো, ইস, যদি আমার এমন চুল হতো। সব দিক থেকে উনি এত পারফেক্ট কীভাবে? এই যে ঘুমিয়ে আছে তাও দেখতে ইচ্ছে করছে। এত বড় মানুষ আবার ঘুমিয়ে থাকলে কেমন বাচ্চা বাচ্চা লাগে। ভাবতে ভাবতে বলে উঠল, ইস, আমার নজর লেগে গেল। হ্যাঁ, আমার নজর তো লাগবেই, আমি ছাড়া অন্য কেউ নজর দিতে পারবে না। বলেই বিসমিল্লা বলে আশিকের চোখে মুখে জোরে জোরে ফু দিল, যাতে অন্য কারো নজর না লাগে। এইবার ঠিক আছে, ওই মেয়ে আর একবার তাকালে আপনার এই সুন্দর সুন্দর চুল আমি কেটে দিব, বলে দিলাম। বলেই যেমন চুপি চুপি এসেছিল তেমনি চুপি চুপি চলে গেল। আশার দরজার কাছে যেতেই আশিক চোখ খুলে পেছন থেকে তার আশাকে দেখল। ঠোঁটের কোণে ঝুলিয়ে আছে এক প্রশান্তিময় হাসি, যা সারা জীবনের আনন্দের সমান। হাতটা মাথার চুলে লাগিয়ে চিরুনির কাজ করলো। এখন আয়শা থেকেও বেশি তার হিংসে হলো চুলের উপর। আমাকে ছেড়ে আমার চুলের উপর তুমি এভাবে অ্যাট্রাক্টেড? সামান্য একজনেরকে তাকাতেই এত জেলাস? এ তো বড় কবে হলি মাই ডিয়ার রুজিন স্টার্লিং? আজকে আমার শান্তির ঘুম হবে। তোর স্পর্শে আমার কাছে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ শান্তির অনুভূতি, যা আমার মৃত্যুর আগ পর্যন্ত পেতে চাই। আকাশের বুকে মেঘে ঢাকা চাঁদের মতোই আমি তোকে আমার বুকে আগলে রাখতে চাই। তুই আমার সেই চাওয়া, যা মৃত্যুর পর আখিরাতেও আমি চাইব। আদর কতবার নূপুরকে এসএমএস করেছে একবার বাইরে আসতে, কিন্তু নূপুরের থেকে একটা রিপ্লাইও আসেনি। আর না বাইরে এসেছে। হঠাৎ করে কি হলো নূপুরে, সেটাই ভেবে পাচ্ছে না। তবে কথা বললে তো বুঝতে পারবে আসলে নূপুর কী নিয়ে রাগ করেছে। যদি কথাই না বলে তাহলে কিভাবে জানবে? শেষে না পেরে কল দিল।
ভাইব্রেট করা ফোন বেজে উঠতেই নূপুর ফোনের মাইকে চেপে ধরে বারান্দায় গেল। বাকি সবাই ঘুমিয়ে গেছে, ভেবে পাচ্ছে না কলটা ধরবে কি ধরবে না। আদর যেভাবে তার সাথে প্রেমের নাটক করেছে, এতে নূপুরের বিন্দুমাত্র ইচ্ছে নেই আদরের সাথে কথা বলার। তবে তার যে প্রশ্নের উত্তর চাই আদরের কাছ থেকে, কেন সে এমনটা করলো, কী দোষ করেছিল যার কারণে সে এভাবে ঠকালো, এই কৈফিয়ত তাদেরকে দিতেই হবে। এতে কিছু ভাবতে ভাবতে কল একবারও কেটে গিয়ে আবার একবার বেজে উঠল। আস্তে ধীরে এইবার কল রিসিভ করে কানে তুলল নূপুর। সাথে সাথে ফোনের ওপাশ থেকে ভেসে এলো উদাসীন কণ্ঠ আদরের কথা। চারদিকের পরিবেশ গুলশানের মধ্যে রাত বলা চলে, সবাই ঘুমিয়ে স্বপ্নের রাজ্যে চলে গেছে। আর এদিকে নূপুর এক পা করে সিঁড়ি বেয়ে ছাদে উঠেছে, দুহাত দিয়ে ওড়না পেঁচিয়ে যাচ্ছে, সমস্ত শরীর থরথর করে কাঁপছে। অচেনা জায়গায় একটা ছেলের সাথে যদি কথা বলতে দেখে পেলে, তাও আবার এত রাতে, তাহলে মান সম্মান সব শেষ হয়ে যাবে। তবু একটা রিস্ক নিয়ে ছাদে উঠে পড়ল। নূপুর ছাদে উঠে দেখে সেখানে কেউ নেই। নিজে আমাকে ডেকে এখন নিজেই নেই, আমার সাথে মজা করে বলে উল্টো দিক ঘুরতে গেলে কারো শক্ত বুকের সাথে বাড়ি খায়। তৎক্ষণাৎ ছিটকে দাঁড়ায় দূরে, মাথায় দেওয়া ওড়নারও টেনে দেয়। আপনার যা বলার তাড়াতাড়ি বলুন। খুব তাড়া বুঝে, নাকি আমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই? এটা শহর নয় যে একটা ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকলে কেউ খারাপ ভাববে না। আর যদি বলেন ইচ্ছের কথা, তাহলে আমি বলবো আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই আপনার সাথে কথা বলার। আপনাদের মতো ছেলেদের কারণেই হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। নূপুরের কঠোর কথায় আদর অবাক হলো। তুমি কি বলছো এসব? আমার অপরাধ কি? কেন তুমি আমার কোনো মেসেজে রিপ্লাই দিচ্ছ না, কল রিসিভ করছো না, আমার সাথে কথা বলছো না কেন? সুঠাম দেহে আদরের পানে এক নজর তাকিয়ে রহস্যময়ী মুচকি হাসি দিয়ে জবাব দিল, এর উত্তর তো আপনার জানা উচিত মিস্টার আদর। আর কত নাটক করবেন? আপনার মতো ছেলেরা এক ঢুলে দুই পাখি মারতে চায়। আসলে কি আপনাদের স্বভাবটাই এরকম, একজন আসক্ত থাকতে পারেন না। কি বলছো এসব তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আদর নূপুরের এসবের কথা কিছুই বুঝতে পারছে না। এখন অনেক কিছুই বুঝতে পারবেন না। আর কিছু বলার আগে আমাকে, রাতপুরি তুমি আমার সাথে এমন কেন করছো? আমি দোষ করেছি? আমাকে বলো, আমি শুধরে নেব। তোমার এমন আচরণ আমার বিক্ষত হয়ে যাচ্ছে। তুমি কি আমাকে বুঝতে পারছো না? নূপুর মেঘে হাসি দিয়ে পা বাড়িয়ে দিল ছাদ থেকে নামার জন্য। মুহূর্তে নূপুরের হাতে টান পড়ল, পেছনে না তাকিয়ে বলল, আমার হাত ছাড়ুন। ছাড়বো না। যতক্ষণ তুমি আসল কারণটা না বলবে ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। নূপুর আদুরি মুখোমুখি হয়ে হাতটা ঝাড়া মেরে ছাড়িয়ে নিল। অন্তঃবার বলল, মেয়েদের শুতে খুব ভালো লাগে তাই না আপনার? বিস্ময় অনুভূতি হয়ে রইল আদর। এসব কি বলছে তার রাতপুরি? খবরদার আপনার মুখে আমাকে এসব নামে ডাকবেন না, আমার অস্বস্তি হয়। আর এমন হুটহাট আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। যার সাথে ঘুরে বেড়ান তাকে গিয়েই ধরুন। কী সব বলছে? আমি কার সাথে ঘুরে বেড়ালাম? একদম বোকা সাজার চেষ্টা করবেন না। আমি নিজের চোখে দেখেছি আপনাকে একটা মেয়ের সাথে রিক্সা করে ঘুরতে। আসলে কি বলুন তো, একটা কথা জানেন, ছেলেরা ঠিক ততক্ষণ পর্যন্ত মেয়েদের ইন্টেনশন দেয় যতক্ষণ পর্যন্ত মেয়েটা তাকে গভীরভাবে ভালোবাসে। আর যখন বুঝতে পারে মেয়েটা তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, তাকে ছাড়া থাকতে পারবে না, ঠিক তারপর থেকেই ছেলেদের অবহেলা শুরু হয়। মনে করে বলুন তো, আমি কি আপনার সাথে রিলেশন করতে চেয়েছিলাম? আপনি তো এসেছিলেন খুব সুন্দর করে মায়ে জড়িয়ে ফেলে অন্য মেয়ের সাথে। ছি, আমি এসব আর বলতেও চাই না। তাই বলে আমাকে কেন কোনো দিন থেকে কোনো টেস্ট দেন না? আসলে আপনি তো অন্য কাউকে পেয়ে গেছেন, তার কাছেই থাকুন। আমাকে আর কখনো কল করবেন না, এখানেই আমাদের সম্পর্ক শেষ। অন্ধকার নূপুর দ্রুত পা ফেলে ছাদ থেকে চলে গেল রুমে। তার মন যতটা না হালকা হয়েছে আদরের এসব বলতে পেরে, তার থেকে বেশি কষ্ট হচ্ছে আদরের নিজের চোখের সামনে দেখতে। চোখের সামান্য সেই মানুষটি সে আসল তার নয়, অন্য কারো ভালোবাসা। এটা সে কি করে মেনে নেবে? হৃদয় ভাঙার যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ানক। মৃত্যু হলে তো সব শেষ, কিন্তু বেঁচে থেকেও পাওয়া যায়, পাওয়ার লড়াই হেরে যায় কত শত মানুষ। আদর নির্বিকার ভঙ্গিতে নূপুরের যাওয়ার দিকে চেয়ে রইল। নূপুর এতে এত কথা তাকে কেন বলবে?
এটাই সে বুঝতে পারছে না। পারবে কিভাবে? সে তো এরকমই, কোনো কাজ করেনি। একমাত্র রাতপুরী ছাড়া তার জীবনে অন্য কোনো মেয়ের পরিকল্পনা সে করে না। 2-1 মাসের ভালো লাগায় নয় নূপুর, প্রায় 2 বছর ধরে এই মেয়েকে দূর থেকে ভালোবেসেছে। সেই মেয়েকে ছাড়া অন্য কাউকে কেন ভালোবাসতে যাবে? ভোর 5টায় বাড়ির সকল বিটকেলের দল উঠে পড়েছে মানে সবাইকে ডেকে তুলেছে নিহান। ভোরে গ্রাম ঘুরলে দেখতে মজা পাবে। সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো। বাড়ির বড়রা এখনো ঘুমিয়ে আছে। যত জনগণ আছে গণনা করতে হলো। বাড়িতে বালিশ গুনতে হবে। বাড়ি থেকে বের হয়ে সোজা চলে গেল মাটির এক বেঁকে চলা রাস্তা দিকে। রাস্তার উপরে ঘাসের শীষের বিন্দু বিন্দু জল। পৌষ মাস 2 মাস মিলে শীতকাল, এখন পৌষ মাস পড়েছে। চারদিকে ঘন কালো কুয়াশা গেছে। পাশেই যে কোনো মানুষ আছে তা বোঝা মুশকিল, কেবল কথা শুনে চিহ্নিত করা ছাড়া কোনো উপায় নেই। যেদিকে তাকাই চারদিকে শুধু ধু ধু কুয়াশা। গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দ, কোকিলের মধুর কণ্ঠ, ভেসে আসছে কুহু কুহু মিষ্টি গান। গানে গানে শিমুল ফুলের কলি। এই গানটা মূলত অদ্ভুত গানে একটি পাতা নেই, অথচ গাছ জুড়ে শুধু শিমুল ফুলের বিচরণ। এক প্রকার প্রকৃতির তুলোর গাছ। ফলটা মেহগুনির গাছের মতো হলেও ভেতরে থাকে নরম তুলো। রাস্তার আশেপাশে প্রবল বাঁশঝাড়। একটা বাঁশ আরেকটা বাঁশের সাথে বাড়ি খেয়ে শব্দ উঠেছে, এক ভীতকর। চারদিকের পরিবেশ কোলাহলে মুখরিত হয়ে উঠেছে। ফোন বের করে সবাই কত শত ছবি ক্যামেরা বন্দি করে নিল। সবাই জুতো খুলে হাতে নিল, ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। শিশিরবিন্দুর উপর পা রাখতে শরীরটায় এক আলাদা অনুভূতি দিচ্ছে। প্রকৃতিও যেন কাছে টানছে নিরলস অনুভূতির। হাঁটতে হাঁটতে বিলের মাঝে এলো। ছোট ছোট চিকন পথ পেরিয়ে যাকে বলে গ্রামীণ ভাষায় চারদিকে জমিন আলাদা আলাদা করা আছে এই আলোর মাধ্যমে। ফসল ভরে গেছে চারদিকে। একটু পেরিয়ে সামনে আসতে দেখলো ছোট একটা নদী, যেখানে হাজারো লাল সাদা পদ্ম ফুল। ভোর শেষ হয়ে সবে সূর্যের রেখা উঠেছে। সূর্য দিগন্তে। সূর্যের এই রশ্মিতে বিলের পদ্মগুলি থেকে ফুলে রূপান্তরিত প্রচেষ্টা চলছে। সবাই যার যার ভিডিও করছে। এটাই প্রকৃতির নিয়ম। মাঠের সকল ফসলে বিন্দু বিন্দু শেষে জমেছে। অনেকে ছুঁয়ে দিচ্ছে আর অনুভব করছে প্রকৃতির এই সামান্য সৃষ্টিকে। সামনে একটা উঁচু জায়গায় বকুল ফুলের গাছ, যেটা দেখে সব মেয়েরা দৌড়ে উঁচুতে উঠল। কত শত ভিজে যাওয়া বকুল ফুল পড়ে আছে মাটিতে উপর। বকুল ফুলগুলো যেন তার নিজ গাছের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ভালোবাসা প্রকাশ করছে। গাছের শেকড়ে ঝরে পড়ে সদ্য একটা ফুলের বাগান। আয়শা, নূপুর, চুমকি, কথা, অন্তু বসে বসে বকুল ফুল তুলে নিল মুঠো ভরে। মেয়েদের ফুলের প্রতি আলাদা একটা আকর্ষণ থাকে। বলতে গেলে ছেলেদের তুলনায় মেয়েরা ফুল গাছ বেশি পছন্দ করে। তার কারণ হয়তো সৃষ্টিকর্তা মেয়েদের ফুলের সাথে তুলনা করেছেন। মেয়েদের ফুলের মতো কোমল, তাদেরকে ভালোবাসতে বলেছেন। আশিক দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়শার ফুল কোড়ানো দেখছে। ঠোঁটে এক মায়াবী হাসি। এই হাসিতেই তো আশিক কতবার যে ঘায়েল হয়েছে। গানেই আছে, তোমার মুখের হাসি আমার গলার ফাঁসি। ঠিক যেমন আশিকের অবস্থা। আদর সেই নূপুরকে দেখেই চলছে। রাতে কেমন তার সাথে রেগে রেগে কথা বলো, আর এখন কি সুন্দর ফুল কুড়িয়ে নিচ্ছে আনন্দের সাথে। আদর স্মিত গলায় বলল, রাতপুরি, তুমি যদি ফুল হও আমি কাটাতে ক্ষতবিক্ষত হতেও রাজি। নিহান বলে উঠল, হয়েছে তোমাদের। সাথে সাথে আয়েশা বায়না ধরল, আর একটু থাকি না প্লিজ। অনেক সুন্দর জায়গা। তৎক্ষণাৎ সবার মধ্যে থেকে অঙ্কুর বলে উঠল, সমস্যা নেই, তুমি থাকো। বাকিদের উদ্দেশ্যে বলো তোমরা চলে গেলে যেতে পারো, আমি আশার সাথে আছি, ওকে নিয়ে যাব। অন্তঃপর অঙ্কুরের বলা কথা আশিকের কানে আসতেই শীতল চক্ষুদ্বয়ে রেগে তাকালো অঙ্কুরের দিকে। আশা থেকে দেখছে এই ছেলে কেমন আশার প্রতি আলাদা একটা কেয়ার করার চেষ্টা করেছে। সেটা আশিকের সহ্যসীমার বাইরে। অনেক কষ্টে সে সব দিক থেকে আয়শাকে ঘিরে রেখেছে। নরম পর্দার ভিতর চাঁদের আলোর মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আশিক নিজেকে শান্ত করে আয়শার দিকে দৃষ্টি রেখেই অঙ্কুরের উদ্দেশ্যে বলল, আশা থেকে দেখছি এই ছেলে কেমন আশার প্রতি আলাদা একটা কেয়ার করার চেষ্টা করছে, যেটা আশিকের সহ্যসীমার বাইরে। অনেক কষ্টে সে সব দিক থেকে আশাকে ঘিরে রেখেছে। নরম পর্দার ভিতরে চাদরের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে।
আশিক নিজেকে শান্ত করতে আয়শার দিকে দৃষ্টি রেখে অঙ্কুরের উদ্দেশ্যে বলে উঠল, তুমি যাও, ওর জন্য আমি আছি। আপনি যান, আমি ওকে নিয়ে যেতে পারবো। আদর অঙ্কুরের কথায় আশিকের দিকে এক পলক তাকিয়ে অঙ্কুরের কাঁধে হাত রেখে বলল, ভাই কী দরকার আছে? ও যখন যেতে বলছে তোমরা চলে যাওয়া উচিত। ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলার চেষ্টা করছো। আমরা চলে যাই, চলো। বলি আদর টেনে নিয়ে গেল। বাকি সবাই গেল, শুধু আশা পাশে আশিক দাঁড়িয়ে আছে।